আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দীর্ঘ সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্পে প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের মধ্যে পড়ে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিদ্যুতের দামও বাড়বে, যার দায় ভোক্তাদের নিতে হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি জ্বলন্ত প্রমাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় প্রজন্মের প্লাস জেনারেশন আধুনিক রুশ প্রযুক্তির রিয়েক্টর ব্যবহার, তীব্র ভূমিকম্প এবং বন্যা মোকাবেলায় এখানে বসানো হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এই প্রজেক্টের মাধ্যমে সর্বোপরি ট্রেইন টেকনিক্যাল ম্যান পাওয়া। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। অপারেশনাল রেডিনেসের জন্য যাহা করণীয়, দিস ইজ অপারেশনাল রেডিনেস, নিউক্লিয়ার ফেসিলিটিস, অপারেশনাল রেডিনেস অফ দ্য গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড অপারেশনাল রেডিনেস অ্যাবভ অল এলিমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, সেটা এনশিওর করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় রূপপুরে খরচ হয়েছে অনেক বেশি, ফলে বিদ্যুতের দামও বেশি হবে বলে মনে করেন তারা। এখান থেকে পার ইউনিট বিদ্যুৎ পেতে প্রায় 12 টাকার মতো লেগে যাবে, যেটা এখন যে গড়পড়তা মূল্য সেটা যদি বিবেচনা করি এবং বিকল্প যে নবায়নযোগ্য জ্বালানি থেকে যে প্রাপ্ত মূল্য তার থেকে অনেক বেশি। সুতরাং বিকল্প জ্বালানির শুধুমাত্র অজুহাত দিয়ে এই যে ব্যয়বহুল জ্বালানি আমাদেরকে কিনতে বাধ্য করা, এটিও আসলে ভোক্তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা চাপের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। আগামীতে অপচয় দুর্নীতি কমিয়ে উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। 3 ছাত্রীর হলে সিট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে সরকারি তিতুমির কলেজের ছাত্রীরা। এ সময় সিট বাতিলকৃত ছাত্রীদের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের। গেল রাতে তিতুমির কলেজের সুফিয়া কামাল হলের সামনে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়। একসময় প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন ছাত্ররাও। এক পক্ষের অভিযোগ, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর কারণে বাতিল করা হয়েছে 3 জন ছাত্রীর সিট। অন্যদিকে আরেক দল বলছেন গোপন রাজনৈতিক কার্যক্রমের ফলেই বাতিল করা হয়েছে ওই 3 শিক্ষার্থীর সিট। আমরা ছাত্রলীগের আমল থেকেই হলে আসি, তখন থেকেই আমাদেরকে যখন আমরা হলে থাকি তাদের যেই বিভিন্ন শোডাউন হয়, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, মেয়েদেরকে জোর করে সেই প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়। প্রথম পর্যায়ে আমাদেরকে বলেছে আমাদের হলে এসে তারা তদন্ত করবে। তারপরে যখন আমরা সবাইকে হলে এক জায়গায় সমবেত করছি, তারা তখন বলছে যে তারা আসতে পারবে না, আমরা যেন যাই তাদের। হাম নিয়ন্ত্রণে শিশুদের টিকা কর্মসূচি শুরু হলেও কোনোভাবেই কমছে না শিশু মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। সরকারের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত 300 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে 1186 শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছে 989 শিশু। দর্শক, এই মুহূর্তে শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, হামের টিকা কর্মসূচির পরেও আক্রান্তের সংখ্যা কেন কমছে না, চিকিৎসকরা কি বলছেন জানাবেন? সিনথিয়া, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু হামের প্রাদুর্ভাবে দেশের যে বেশিরভাগ শিশুরা কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং হামের যে প্রাদুর্ভাব এটা কিন্তু একটি সংক্রামক ব্যাধি আকারে এখন কিন্তু ছড়িয়ে পড়েছে, যে কারণে কিন্তু প্রতিদিনই শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং শিশুদের যে হামে আক্রান্ত হয়ে যে ভর্তি হাসপাতালে চিকিৎসা নেওয়ার যে সংখ্যা সেটাও কিন্তু নেহায়েত কম নয়। তার কারণ হচ্ছে আমরা যেটা জানি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে হামের টিকা নিয়ে একটি টিকার সংকট বা আমদানি করা হয়নি, এ ধরনের একটি তথ্য রয়েছে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে সরকার হামের টিকার জন্য খুবই তড়িঘড়ি করে হামের টিকার জন্য কিন্তু সরকার উদ্যোগ নেয় এবং তৃণমূল পর্যায়ে হামের টিকা দান কার্যক্রম কিন্তু শুরু করে। এরপরেও কিন্তু হামের যে এই
সংক্রমণের যে সংখ্যা সেটা কিন্তু এখন পর্যন্ত কমেনি। এবং আমি আরেকটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে তারা হামের যে স্যাম্পল কালেকশন করে বাংলাদেশ ল্যাবরেটরি হসপিটালে কিন্তু হামের এই যে পরীক্ষাটা করা হয়, শনাক্ত হয়েছে কি হয়নি এই পরীক্ষাটা সেখানে করা হয়। আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমের সূত্র মারফত আমরা যতটুকু জানতে পেরেছি এবং সুনির্দিষ্ট কারো বক্তব্য না পেলেও আমরা যতটুকু জানতে পেরেছি যে হাম শনাক্তের জন্য যে কিট দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সংকট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো সূত্র থেকে তারা কিন্তু নিশ্চিত করেনি। এই মুহূর্তে হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি এখানে কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত হামলা আক্রান্ত শিশু কিন্তু ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসাও কিন্তু এখানে চলমান রয়েছে। আমরা কথা বলেছি হসপিটাল কর্তৃপক্ষের সাথে, তারা কিন্তু বারবার জোর দিয়েছেন যে ঠান্ডা, কাশি বা হামের উপসর্গ দেখা গেলে সাথে সাথে শিশুদেরকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে ভর্তি হওয়ার জন্য এবং তাদের পরামর্শ নেওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। বিগত দিনেও কিন্তু আমরা সে সম্পর্কে সকলকে জানিয়েছি এবং চিকিৎসকরা যেটা বলছেন মূলত এখনও সচেতনতার কিছুটা অভাব দেখা যাচ্ছে, এজন্য কিন্তু তারা রোগীর স্বজনদেরকে সচেতন হওয়ার তাগিদ দিচ্ছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সর্বশেষ। ধন্যবাদ। ভারী বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে নতুন করে বাড়েনি হাওরের পানি। গত 3 দিন ধরে এই অঞ্চলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকায় কৃষকরা নিরাপদে ধান কাটা, মাড়াই ও শুকানোর চেষ্টা করেছেন। তবে শ্রমিক সংকটের কারণে এখনও অনেক হাওরে পাকা ধান কাটার বাকি আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জ ও উজানে আগামী 2 দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে নদ নদীর পানি বাড়তে পারে। তাই দ্রুত হাওরের পাকা ধান কাটার পরামর্শ পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগের। এখন পর্যন্ত হাওরের 80% ধান কাটা শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, হাওরের ধান কাটা ও মাড়াইয়ের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা বলছিলেন, গত 3 দিন ধরে সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলেছে। ভারী বৃষ্টিপাত হয়নি, একই সাথে পাহাড়ি ডোলের পানি না আসা সুনামগঞ্জের সুরমা, বৌলাই, জাদুকাটার রক্তি সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পায়নি। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 3 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এতে বলা যায় সুনামগঞ্জের কৃষকদের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ধান কাটার সুযোগ পাচ্ছেন, ধান মাড়াই করছেন, শুকাচ্ছেন। আমি যদি একটু দেখাতে চাই, আমার পেছনে সুনামগঞ্জ সদর উপজেলার ডেকার হাওরের একটি অংশ। এই হাওরের পাড়ের কৃষকরা দেখতে পাচ্ছেন ধান শুকানোর চেষ্টা করছেন এই হাওরের তীরেই। কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে গতকাল বিকাল পর্যন্ত সুনামগঞ্জের হাওরের 80% ধান কাটা হয়েছে। একই সাথে আরেকটি তথ্য জানিয়েছেন তারা যে হাওরের জলাবদ্ধতা ও নানা কারণে তলিয়ে গিয়ে শিলাবৃষ্টিতে, অতিবৃষ্টিতে 20,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হাওর পাড়ের কৃষক ও কৃষক সংগঠনের দাবি যে হাওরে চলতি মৌসুমে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, বাঁধভাঙ্গা ও পানি জমে জলাবদ্ধতায় অন্তত অর্ধেক ফসল তলিয়ে গেছে। হাওরের শ্রমিক সংকট রয়েছে, ধান কাটতে পারছেন না। সুনামগঞ্জের আসলে সকল হাওরের ধানই এখন ফাঁকা, কিন্তু শ্রমিক সংকটের কারণে অনেক হাওরে ধান রয়েছে। এছাড়া দীর্ঘদিন বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের হাওরের পাড়ে ধান জমা রয়েছে। 3 দিন ধরে কৃষকরা শুকানোর চেষ্টা করছেন। কৃষকরা আরেকটি তথ্য জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ধান শুকানোর চেষ্টা করেছেন, কিন্তু রোদ না থাকা পারেনি, যার কারণে ধানের স্তূপ রয়েছে কলার পাশাপাশি তারা বিভিন্ন এলাকার প্রধান রাস্তাঘাট ছাড়া আবাসিক এলাকার রাস্তাঘাট, সরকারি বেসরকারি মন্দির মসজিদের প্রাঙ্গণে ধান শুকানোর চেষ্টা করছেন। কৃষকরা যেমনটা বলছেন যে এমন আবহাওয়া যদি আরও 10 থেকে 15 দিন থাকে তাহলে সুনামগঞ্জের যে ধান কাটা রয়েছে, মাড়াই, শুকানো, তাহলে অন্তত শেষ করার চেষ্টা করতে পারবেন। আর একটি তথ্য জানাই যে সারা বাংলাদেশে নিয়ে সুনামগঞ্জেও ধান ক্রয়ের অভিযান চলছেন। তবে কৃষকরা যেমনটা বলছেন যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকায় আসলে কাঙ্ক্ষিতভাবে ধান শুকানো যায়নি এবং বিক্রি করা যায়নি। চিন্তা এই ছিল সুনামগঞ্জের হাওরের ধান কাটা মাড়াই সর্বশেষ। ধন্যবাদ। বরিশাল জেনারেল হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনের ফিল্ম সংকট। এই সংকটের ফলে 4 মাস ধরে রোগীরা বঞ্চিত হচ্ছেন সরকারি সেবা থেকে। আগে যে কোনো ধরনের ডিজিটাল এক্স-রে মাত্র 200 টাকায় করাতে পারলেও বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে একই এক্স-রে করাতে হচ্ছে প্রায় 3 গুণ দামে। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ।
দশকের পর দশক ধরে অপেক্ষা, এরপর এসেছে 100 মিলি অ্যাম্পিয়ারের আধুনিক এক্স-রে মেশিনটি। গড়ে শতাধিক রোগী প্রতিদিন সেবা পেলেও বর্তমানে সেবা বন্ধ রয়েছে ফিল্ম সংকটের কারণে, রয়েছে লোকবলের অভাবও। ফিল্ম যদি প্রচুর পরিমাণ আসে এবং আমাদের লোকবল থাকে, নিয়োগ দেওয়া হয় সরকারি পক্ষ থেকে, তাইলে আমরা প্রচুর পরিমাণ সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। বাইরে তো বেশি টাকা দিয়ে করা লাগে, এখানে তো ডিজিটাল ফিল্ম 200 টাকা করে করে। ফিল্ম সংকটের কারণে বেশি ভোগান্তি হচ্ছে ইনডোর এবং আউটডোরের রোগীদের। বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। হাসপাতাল থেকে করতে পারি না, আমাদের দ্বারা বলছে যে আমাকে ফিল্ম নেই। এই হাসপাতালে ডাক্তার দেখাইছি, পায়ের এক্সরে করছি, আঙ্গুলে ডিজিটাল করতে পারি নাই, অ্যানালগ করছি। বাইরে দিয়ে করাইছি, 450 টাকা লাগছে। ডায়াগনস্টিক মালিক সমিতির বেঁধে দেওয়া দরই এক্সরে করার ক্ষেত্রে প্রকারভেদে সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে জানালেন ব্যবস্থাপকেরা। তবে রোগীভেদে ছাড় দেওয়া হয় সামান্য। সর্বোচ্চ বলতে আমাদের যে সার্ভাইকাল স্পাইন বা লাম্বার স্পাইন বোথ অবলিক সহ যেখানে 4টা ফিল্ম থাকে, সেখানে আমাদের ক্ষেত্রে 2200 টাকা পর্যন্ত রেট আছে। আর যেগুলো ছোট স্কেল আপনার দেখা গেছে 10-12, ওগুলো 500 টাকা পর্যন্ত আমরা রাখি। চলতি অর্থ বছরের ডিজিটাল এক্সরে মেশিনে ফিল্মের জন্য দেওয়া হয়েছে চাহিদাপত্র, সম্পন্ন হয়েছে দরপত্র যাচাই। ঠিকাদার নিয়োগ দিলেই পাওয়া যাবে ফিল্ম, জানালেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। চাহিদাপত্র তৈরিকরণ, বাজারদর প্রস্তুতকরণ, আমাদের সেসব কাজগুলো হয়ে গেছে, ইজিপিও হয়ে গেছে। এখন আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় উনি হয়তো ওয়ার্ক অর্ডারের মাধ্যমে যখনই এটি ঠিকাদারকে চাহিদা সরবরাহ করতে পারবেন, হয়তো তখনই আমরা পেয়ে যাব। ডিজিটাল এক্সরে মেশিনের সাথে পরীক্ষামূলকভাবে 2000 ফিল্ম পাওয়া গেলেও তা ফুরিয়ে গেছে 1 মাসের মধ্যেই। লামিয়া তানজিন মাহমুদ, RTV। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধিকাংশ ওয়ার্ডে এসটিএস ডাস্টবিন ব্যবস্থাপনা না থাকায় সড়ক, অলিগলি, ডিএনজি ক্যানেল সহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে শহর ও আশপাশের এলাকা পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। দুর্গন্ধ, দূষণ আর মশার উপদ্রবে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে প্রায় 20 লাখ নগরবাসী। দুর্ভোগ চরমে জনবহুল এলাকা সিদ্ধিরগঞ্জ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 27টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠার এক যুগ পার হলেও বর্জ্য ব্যবস্থাপনায় এখন অনেক পিছিয়ে রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। গৃহস্থলীর ময়লা রাখার জন্য এসটিএস ডাস্টবিনের নির্দিষ্ট জায়গা না থাকায় ওয়ার্ডগুলোর ফাঁকা জায়গা, ডোবা এবং সড়ক মহাসড়কের পাশে আবর্জনা ফেলছেন স্থানীয়রা। দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে সিদ্ধিরগঞ্জে। সিটি কর্পোরেশনকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়েও এমন দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। ময়লা ফেলানো দুর্গন্ধ হচ্ছে, আমাদের চলাফেরা অসুবিধা হচ্ছে রাস্তায়। আর তারা দেখছি যে এই ময়লাগুলো নিয়ে বিভিন্ন রাস্তার ফাঁকে ফেলায়। তো সিটি কর্পোরেশন আসলে আমরা জানতে চাচ্ছি তাদের কাজটা কি। এটা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে, সঠিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে না, আর উদ্যোগ যে নিচ্ছে না তারই প্রমাণ হলে ময়লা স্তূপ। এরা টাকা নেয় ঠিকই, কিন্তু ময়লাগুলি আনাচে কানাচে ফেলায়। সিটি কর্পোরেশনে বিল দিচ্ছি, ড্রেন পরিষ্কারের টাকা দিচ্ছি, আবার ইজ্জত আসলে দেখেছে আমাদের থেকে বকশিশও উঠিয়ে নিচ্ছে। তা আমরা কোথায় দিচ্ছি, কাকে দিচ্ছি, আর আমাদের ময়লার বিলি কে নিচ্ছে? পরিচ্ছন্ন কর্মীদের অভিযোগ, নগরবাসী ময়লা অপসারণের টাকা দিলেও তা একটি অসাধু চক্র আত্মসাৎ করছে। এখানে মনে যা টাকা দেয় এই জায়গাতে মনে বেশিরভাগ টাকা হারালে আছে। কোনো মাসে আমার মনে বেতন পাই না, আবার মনে সব টাকা হারালে জায়গা। ময়লা ফেলার জায়গা নেই যে কেউ ময়লা এখানে সেখানে ফালায়। এখন আমরা সিটি কর্পোরেশন থেকে তো শুধু সুবিধা পাই না, ময়লা নিয়ে যে কই ফেলাম। টাকাটা নেয় মাসুম, নাম্বার হয়েছে মাসুম। টাকা নেয় মাসুম, নেয় মসজিদ নেয়। ফোনে এ বিষয়ে দায় স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল দত্ত। বর্জ্য ডাম্পিং সমস্যার সমাধান করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী। আব্দুল হামিদ, RTV। নেত্রকোনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে র্যাব বিস্তারিত জানানোর কথা রয়েছে। জেলার মদন উপজেলায় ওই শিক্ষকের নির্যাতনে শিশুটি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে জিজ্ঞাসাবাদ করেন মা। এক পর্যায়ে শিশুটি শিক্ষকের দ্বারা নির্যাতনের বিষয়টি প্রকাশ করে। পরে তার মা বাদী হয়ে মদন থানায় একটি মামলা করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতিতে বেনাপোল স্থলবন্দরে হ্রাস পায় আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বিপাকে পড়েন বন্দর সংশ্লিষ্টরা। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি সরকার গঠনের পর স্বাভাবিক হয়েছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা।
যশোর থেকে বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া আমদানি রপ্তানির প্রায় ৮০% হয় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হলে ভাটা পড়ে সেই বাণিজ্যিক কার্যক্রমে। তবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরের কার্যক্রম। বেড়েছে শ্রমিকদের কর্মচঞ্চলতা, স্বস্তি ফিরেছে জীবিকার জন্য বন্দরের ওপর নির্ভরশীল এমন মানুষদের মাঝেও। বিএনপি সরকার গঠন করার পরে আমাদের কাজ দিন দিন খুব দ্রুত বাড়ছে, ইনশাল্লাহ আমরা এটি খুব আনন্দে আছি। সময়ের সঙ্গে আমদানি রপ্তানি আরো বাড়বে বলে মত বন্দর কর্তৃপক্ষের। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আমাদের স্থল বন্দরের কাজ অনেকটা ইনশাল্লাহ বেড়েছে, এতে আমার শ্রমিকরা খুশি। বর্তমানে প্রতিদিন 350 থেকে 370-80 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে। 70-80 ট্রাক পণ্য প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে শিগগিরই ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। আমদানি রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছিল, কিছুটা গতিশীলতা কমে গিয়েছিল, কিন্তু এখন জাতীয় নির্বাচনের পর থেকে আমদানি রপ্তানি অনেকটাই বাড়ছে। বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য বৃদ্ধিকে বর্তমান সরকারের বড় সফলতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। সুলাইমান কবির, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও কমিউনিটির সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অভিযানের আওতায় মশার প্রজনন স্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এলাকা ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি জনগণকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া অসম্ভব বলে জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে হরমুজে যাতায়াত নিরাপদ করতে জাতিসংঘে উত্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করছে। তাদের একতরফা দাবি ইরানের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময়ের কথা রয়েছে তাদের। অন্যদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে এখনও মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে করা হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তেহরানের অনুমোদিত রুট ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। পাল্টা জবাবে তেহরানের সঙ্গে ওয়াশিংটন সংঘর্ষ চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে হুঁশিয়ারি দেন, বাণিজ্যিক জাহাজে আক্রমণ হলে ভয়াবহ হামলার মুখে পড়বে ইরান। হরমুজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে খসড়া প্রস্তাব তৈরি করছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। শিগগিরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য পেশ করা হবে প্রস্তাবটি। সামিউল শিহাব, RTV। যুদ্ধবিরতির আগে ইউক্রেনে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। এদিন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় অন্তত 26 জন। এছাড়া আহত হয়েছেন 80 জনেরও বেশি। ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতস্ক, দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া, উত্তরাঞ্চলের
চেরনিভি সহ ডিনিপ্রো, পোলতাভা ও খার্কিভে হামলা চালানো হয়। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় জাপোরিঝিয়া অঞ্চল। আঞ্চলিক গভর্নর জানান, শুধুমাত্র এই অঞ্চলেই নিহত হয়েছেন 12 জন। এই হামলা ঘটনা এমন সময় হলো যখন কিয়েভ ও মস্কো উভয়ই আলাদা করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, যা চলতি সপ্তাহে কার্যকর হওয়ার কথা। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশয়ী হওয়ার পরও পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ পরিস্থিতিতে তাকে বরখাস্ত করতে হবে বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা হিমন্ত বিশ্ব শর্মা। মমতার সিদ্ধান্তকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে বরখাস্ত করা ছাড়া উপায় নেই বলে জানান আসামের মুখ্যমন্ত্রীও। বহুদিন ধরে অসংখ্য ভুল ত্রুটি থাকা সত্ত্বেও বাংলা মমতাকে সহ্য করেছে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। এদিকে শেষ পর্যন্ত যদি মমতা পদত্যাগ না করেন তাহলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সৃষ্টি হবে নতুন এক নজির। ভোটে হেরে যাওয়ার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা না দেওয়ার নজির দেশটিতে নেই। তাই সংবিধানেও এমন পরিস্থিতির বিষয়ে আলাদা করে কিছু উল্লেখ নেই। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।